জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন একটু অপেক্ষা করো। স্যার এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, তাই না? হ্যাঁ, এখন আমরা এই হলো যে এটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। এখানে এটা কেএম হাসান সাহেবের এই বইটা তোমরা কিনে নিও। ওখানে ওদের ইংলিশে যে আয়কর আইন 2000, আয়কর আইন 2023, এটা হচ্ছে কেএম হাসান। আমি তোমাদেরকে ওই দেখাবো, এটা আছে এখানে কেএম হাসান সাহেবের বইটা। এটা নিলে দাঁড়া, আমি তোমাদেরকে দেখাই। এটা হলো যে কোথায় ছিল, একটু দাঁড়াও, এখানে না, একটু অপেক্ষা করো। এটা না, এটা শোনো করো, এটা হলো এখানে, এই যে এই বইটা সবাই ছবি তুলে নাও। এই বইটা তোমরা কেনার চেষ্টা করো। এই দেখা যায়। স্যার আমি তো কিনে ফেলেছি। কোনটা কিনেছো? এই যে স্যার ব্লু কালারের, এটা হচ্ছে অক্টোবর 2025-এর মুদ্রণ। এটা হচ্ছে জাস্ট আছে। হচ্ছে জি স্যার। ইংলিশ অনুবাদ। ইংলিশ ভার্সন তো, ইংলিশ ভার্সন, ইংলিশটা আছে তো? জি স্যার, এটা শুধুই ইংলিশ এটা। ওকে, ভেরি গুড, ওই অসুবিধা নাই। এবার আসো, এটা স্যার বইটা এটা হবে সামনে স্যার নাও। শীল মাসুদ আলমের স্যার, যে হ্যাঁ হ্যাঁ, হবে বাংলাদেশ হবে, ইনকাম ইংলিশ। ট্যাক্স। হ্যাঁ, ইংলিশটা থাকলে হলো, ইংলিশটা থাকলে হলো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ইংলিশটা থাকলে হলো, কোনো অসুবিধা নাই। আসো আসো, এখন আমরা বইটা সামনে রাখো, বইটা সামনে রাখো, বইটা সামনে রাখে আমরা এখন আমাদের তোমাদের সামনে আছে রে ওই যে ইয়েগুলা, ফার্স্ট তোমার সিলেবাসটা আসো, ইনকাম ট্যাক্স 2023 সিলেবাসটা দেখো। প্রথমে আছে তোমার সেকশন গুলো, প্রথমে আছে সেকশনটা, বাম পাশে আছে সেকশন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে তোমার টাইটেল, তারপরে পেজ নাম্বার। ওকে, তো আমরা এখন এখানে পড়ার চেষ্টা করব যে, আমরা পড়ার চেষ্টা করব যে এখানে তোমার কোন কোন সেকশন গুলো আমরা পড়ব এবং কোন কোন সেকশন গুলো আমাদের দরকার। ওকে, ওকে, তাহলে এখানে সবাই একটু খাতা কলম নাও।
নিয়েছো? জি স্যার। ওকে, প্রথমে লেখো সেকশন, তারপরে লেখো টাইটেল, তারপর লেখো পেজ নাম্বার, জি স্যার। তারপর লেখো রিমার্কস। ওকে, আচ্ছা, তো এখানে উপরে তোমার পেজের উপরে 3 নাম্বার এই কোনাতে একটা লেখো এই মুড অফ স্টাডি, মুড অফ স্টাডি, MODE, মুড অফ স্টাডি। 1 নাম্বার লেখো VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার লেখো ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার লেখো রাফ আইডিয়া, RI, রাফ আইডিয়া অথবা শর্ট আইডিয়া। স্যার আবার একটু বললে ভালো হতো। একটা মুড অফ স্টাডি কোলন, মুড অফ স্টাডি কোলন 1 নাম্বার লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার লেখো ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার লেখো শর্ট স্টাডি or rough, ROUs is rough study. এই 3টা মোডে আমরা স্টাডি করব। কিছু কিছু সেকশন আছে যেটা 100% ম্যান্ডেটরি, এটা আমরা ওই সেকশনগুলোর A থেকে A to Z পড়ব। আবার কিছু কিছু সেকশন আছে সেটাও ভেরি ইম্পর্টেন্ট, সেটাও আমরা চেষ্টা করব পুরোপুরি পড়ার জন্য। আর কিছু কিছু সেকশন আছে এগুলো জাস্ট আমরা একটু ব্রিফ গল্পের মতো পড়ে নেব, যাতে করে কোনো কোশ্চেন আসলে যেন আমরা কিছুটা হলেও যেন লিখতে পারি, একেবারে যেন বাদ দেওয়া না যায়। জি স্যার। পরীক্ষার স্যার- হলে আমি শেষ করি, পরীক্ষার হলে তোমার যখনই প্রশ্নটা আসবে, শর্ট টাইপ আসুক, ব্রড টাইপ আসুক, যেটা আসুক না কেন, অ্যাটলিস্ট তোমাকে যেন 100% যেন তুমি আনসার করতে পারো, সেভাবে তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। বলো। স্যার 3 নম্বরটা আবার একটু বলবেন? 3 নম্বর হচ্ছে শর্ট, শর্ট স্টাডি, SHORT, শর্ট স্টাডি। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এই 3 স্টাইলে আমরা আমাদের সিলেবাসটাকে কভার করার চেষ্টা করব। এখন 1 নাম্বার লেখো, সেকশনের জায়গায় লেখো, সেকশনের জায়গায় লেখো 2, সেকশন 2। সেকশন 2 এর এই শর্ট টাইটেলটা কি? ডেফিনিশনস। গুড, ভেরি গুড, ভেরি গুড। পরে লিখিও, এখন সমান আছে ডেফিনেশনটা পরে, পেজ নাম্বার পরে লেখো। আর রিমার্কসে লেখা রাখো VVI। তাহলে আমাদের সেকশন নাম্বার 2, এটা শর্ট টাইটেল হলো যে ডেফিনেশনস। এটার পেজ নাম্বার তোমার বইতে যেটা আছে সেটা নিও, এখানে কেএম হাসানের 536। আর এটার বোর্ড অফ স্টাডিটা কিরকম হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ডেফিনেশনের একটাও বাদ দেওয়া যাবে না, সবগুলো স্টাডি করতে হবে। স্যার বলো। স্যার আমার এই যে ম্যানুয়ালটা, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এটাতে পেজ নাম্বার দেওয়া 10, মানে কোনো অসুবিধা 10,000। নেই, কোনো অসুবিধা, তুমি ওই পেজ নাম্বার তুমি লিখে দিবা, তোমার যে বইটা আছে ওই বইটার তুমি তোমার পেজ নাম্বারটা লিখে দিবা। না মানে ওকে, স্যার এত এত বড় সংখ্যা আসলো কোত্থেকে? সেটা তো আমি জানি না, সেটা কোত্থেকে আসলে তো সেটা আমি জানি না। তুমি তোমার বইটাতে আছে, সেখানে হয়তো বা প্রথম বাংলাটা আছে,
এই জন্য হয়তো বা ইংলিশের পেজ নাম্বার দিছে আর কি। তুমি বই দেখো না তুমি, সেকশন 2 কত নম্বর পেজ? স্যার আমার বইয়ের ফার্স্ট পেজটাই হচ্ছে 10,457। তো সেটা 10,000 দিয়ে শুরু হয়েছে, অসুবিধা কোথায়? ওটা তো কি সমস্যা স্যার না। কোনো হ্যাঁ, বিগার ওখানে বুকের পার্ট? সেখানে কি লেখা আছে ডেফিনেশনে? কি উল্টো দেখো না, প্রথমে কি লেখা, ডেফিনেশনটা লেখা আছে না? কি আছে ডেফিনেশনে? পড়ো, প্রথমে কি পড়ো, ডেফিনেশনে কি আছে? In this act unless there is anything সেকশন repugnant. নাম্বার 2, সেকশন হুম 2, হুম এটা তুমি 1 নাম্বার পড়তেছো, সেকশন 2 এর কথা বলছি আমি। হ্যাঁ স্যার আমি তো সেকশন 2ই পড়ছি। হ্যাঁ, সেকশন 2 এ কি লেখা আছে? কি লেখা আছে সেকশন 2 তে? স্যার 1 2 3 4 দিয়ে কয়েকটা পয়েন্ট লেখা and written down value means the written down value as এগুলা defined in ঠিক part. আছে, এটাই 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 রাইট, ডেফিনেশন গুলো। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তারপরে তাহলে এখন তুমি, আমরা কি করবো, আবার বলতেছি, যারা বোঝা নাই তারা ভালো করে বুঝে নাও। আমরা একটা নোট তৈরি করব, সেটার প্রথমে লিখবো সেকশন, তারপরে শর্ট টাইটেল, তারপরে পেজ নাম্বার, তারপরে মোড অফ স্টাডি। মোড অফ স্টাডির ভিতরে তাহলে আমরা একটা প্রথমে লিখলাম যে সেকশন নাম্বার 2, শর্ট টাইটেল হলো যে ডেফিনেশন, পেজ নাম্বার যার যার বইতে যেটা আছে সেটা লিখবা, আর মোড অফ স্টাডি হচ্ছে ভেরি VVI লিখে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেন এখানে আসো, এরপর আমরা যাব সেকশন 4। সেকশন 4 এর শর্ট টাইটেলটা কি? ইনকাম ট্যাক্স অথরিটি। হ্যাঁ, আর Income tax মোড অফ পেমেন্ট, হ্যাঁ মোড অফ পেমেন্ট হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VBI। ওকে, ঠিক আছে। তারপরে এবার লেখো সেকশন 5 থেকে 17 পর্যন্ত শর্ট স্টাডি। এটা হবে আমরা 5 থেকে 17 পর্যন্ত জাস্ট গল্পের মতো পড়ে নেব। ওকে, ক্লিয়ার? এটা পরে হেডিং গুলো তোমরা পরে লিখে নিও, হেডিং গুলো তোমরা পরে লিখে নিও। এরপরে আসো সেকশন 18 থেকে, সেকশন 18 থেকে 21, সেকশন 18 থেকে 21, সেকশন 18 থেকে 21, এটাও শর্ট স্টাডি, গল্পের মতো আমরা পড়ে নেব। ওকে, তারপরে এবার আসো, এখানে কিছুটা বাদ গেছে সেকশন, আমাদের একটু ডান পাশে চলে গেছে তো। তারপর আসো সেকশন, এটাকে যদিও এটা দেখা যায় যে আমরা এরপরে তোমার সেকশন 18 থেকে 21, তারপরে তোমার এই যে 22, বেসিক্যালি তোমার 28 পর্যন্ত, সরি 25 পর্যন্ত, সেকশন 13 থেকে, সেকশন 13 থেকে সেকশন 25 পর্যন্ত শর্ট আইডিয়া করে নিও, শর্ট স্টাডি করে নিও। এরপর আসো স্কোপ অফ ইনকাম, সেকশন 26, 27, 28, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টটা, এটা হচ্ছে 26, 27 ইম্পর্টেন্ট। স্যার 13 থেকে কত শর্ট স্টাডি? 25 পর্যন্ত। স্যার 5 থেকে 25 পর্যন্ত শর্ট স্টাডি। ইয়েস, দেন সেকশন দেন 4 কি আসো, হবে স্যার? সেকশন সরি, সেকশন 4 টা রিমার্কস কি হবে স্যার? ভেরি 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 VVI। ইম্পর্টেন্ট। জি স্যার, থ্যাংক ইউ। এই তোমরা মনোযোগ দিয়ে শোনো, ডাবল প্রশ্ন করে অন্যদের সময় নষ্ট করো না। এবার আসো তোমার এই সেকশন 26, 27, 28, এটা ইম্পর্টেন্ট লিখে রাখো। তারপরে আসো সেকশন 29 থেকে, সেকশন 29 থেকে সেকশন 69 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার 29 থেকে কত?
29 থেকে সেকশন 69 পর্যন্ত। এটা আমি আলাদা আলাদা করছি কারণ এগুলো চ্যাপ্টার ওয়াইজ আলাদা, তো এই জন্য আমি আলাদা আলাদা করে বলে নিচ্ছি 69 পর্যন্ত। এরপর দেখো 70, 71, 72, 73 থেকে 70 থেকে 70 থেকে 75 পর্যন্ত, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা চলে যাব অনেক পিছনে, আমরা চলে যাব চ্যাপ্টার 2 সেকশন 119, সেকশন 119। এটা ইম্পর্টেন্ট। সেকশন 119, সেকশন 119 থেকে সেকশন 160 পর্যন্ত এটা ইম্পর্টেন্ট। কত হবে স্যার? স্যার 160? 75 এর পরে আর কিছু নাই? না, ওগুলো আমরা পড়বো না। 75 থেকে একবারে 119 পর্যন্ত, দেন রাইট 119 থেকে স্টার্ট। আচ্ছা, রাইট। Sir, 119 to 160? দাঁড়াও, এখানে একটা বাদ পড়ে গেছে। সেকশন 70 থেকে 75 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নোট করেছো? জি জি স্যার। স্যার। ওকে, এবার আসো আমাদের এরপরে আমরা চলে যাব সেকশন 75 এর পরে আমরা আর এগুলা পড়বো না। 81, 82 এটাতে আমরা পড়বো না। আমরা চলে যাব এই লাস্ট সেকশন 86 এ। সেকশন 86 এর হেডিংটা কি আছে বলতো? 86 এ ডিডাকশন অফ ট্যাক্স এট সোর্স ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ ডিডাকশন অফ ট্যাক্স ফ্রম রেসিডেন্স, টিডিএস। টিডিএসটা চলে যাব আমরা। এখানে সেকশন কত? এটা সেকশন 86। 86। হ্যাঁ, সেকশন 86, এটা অনেক বড় চ্যাপ্টার। সেকশন 86 থেকে এটা অনেক বড় চ্যাপ্টার। সেকশন 86 থেকে আমরা চলে যাব সেকশন 158 পর্যন্ত। তাইলে স্যার, এগুলো সব full? টিডিএস, এগুলো সব টিডিএস। এটা ইম্পর্টেন্ট। এটা সেকশন, এগুলো সবগুলা এগুলা গল্পের মতো, বাট এগুলা ইম্পর্টেন্ট। এটা কোনটার কত পার্সেন্ট ট্যাক্স কাটতে হবে, কিভাবে ট্যাক্স কাটতে হবে, এটা আমাদেরকে লাগবে, এটা জানতে হবে। এটা সহজ, এটা কঠিন কোনো কিছু নেই। ওকে, আচ্ছা, আমরা 86 এ one- কত? এখানে বলেছিলাম তো 158 পর্যন্ত। ওকে, তারপরে 158 থেকে স্যার, এগুলো 158 শর্ট এর স্টাডি? এগুলা ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমরা চলে যাব সেকশন 165 থেকে 178 পর্যন্ত ভেরি ইম্পর্টেন্ট। এটা রিটার্নটা কিভাবে সাবমিট করব, এটা আমাদের জানতে হবে। রিটার্ন সাবমিশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। ওকে, তাহলে 175, 178 পর্যন্ত পড়লাম। 78 এর পরে আমরা চলে যাব 179
9 থেকে 179 থেকে তোমার 196, এখানে ভিতরে আবার পড়ার সময় বাদ দেব 179 থেকে 196, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাসেসমেন্টটা। এখানে ভিতরে আবার অনেকটা পড়বো না আমরা, এটা এখন লক্ষ্য রাখো, এই চ্যাপ্টারটা লিখে রাখো, এরপর আমরা পড়ার সময় ভিতরে বাদ দিয়ে দেবো অনেকগুলো। ওকে, এরপরে 97 পড়বো না, 97 না পড়ে আমরা চলে যাব রিকভারি অফ ট্যাক্স। রিকভারি অফ ট্যাক্স আমাদের জন্য শর্ট স্টাডি পড়বো আমরা সেকশন 214 থেকে। সেকশন 214 থেকে আমরা 243 পর্যন্ত অ্যাভয়েডেন্স অফ ট্যাক্স কিভাবে করে এটা জাস্ট আমরা শর্ট স্টাডি করে নেব। ওকে, স্যার এরপরে 214 থেকে কত? 231? রাইট, না 231 না, 243 পর্যন্ত। এটা শর্ট স্টাডি। রাইট, এরপরে আসো সেকশন 266। সেকশন 266 থেকে 284 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার 266 থেকে 284 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, তারপরে আসো সেকশন 285 থেকে 295 পর্যন্ত, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার আরেকবার বলবেন? সেকশন 285 থেকে 295 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব একেবারে শেষের দিকে, শিডিউল গুলা দেখো। এখানে শিডিউল কয়টা আছে একটু পড়ো তো, কয়টা শিডিউল আছে? স্যার 8টা। 8টা আছে। 8টার ভিতরে আমরা এখানে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো যে 6 শিডিউল। 6 শিডিউল পার্ট এ এন্ড পার্ট বি লিখে রাখো। 6 শিডিউল পার্ট এ এন্ড পার্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ফার্স্ট শিডিউল থেকে 3rd শিডিউল পর্যন্ত জাস্ট তোমরা একটু শর্ট স্টাডি করে নিও, বাট এটার ভিতরে সবচেয়ে আমরা বেশি আমাদের হলো যে 6 শিডিউলের পার্ট এ এন্ড পার্ট বি, এটা আমরা A to Z পর্যন্ত পড়বো। আর ফার্স্ট শিডিউল থেকে 3rd শিডিউল পর্যন্ত আমরা জাস্ট একটু শর্ট স্টাডি করে নেব। আর স্যার 4, 5, 7 না, এগুলো পড়বো ওগুলা না? ওগুলা ওগুলা দরকার নেই আমাদের, ওটা আমাদের না। আচ্ছা। তাইলে এরপরে আমরা কি করব, যেটা তোমাদেরকে আগেও আমরা বলেছি, আমরা ফাইন্যান্স অ্যাক্ট পড়বো, তারপরে আমাদের এসআরও গুলো আমরা পড়বো, তারপরে এই আমরা আমাদের আইসিবির ম্যানুয়াল পড়বো। এগুলা কিভাবে পড়বো, কি এত বই কিভাবে পড়বো, সেটা আমি আগে স্টাডি প্রসেসটা নিয়ে তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে আমার নিজের বোঝার জন্য আমি মিনিমাম 3টা বই পড়েছি। আমি যেটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যে কোনো সাবজেক্টের আমি মিনিমাম 3টা বুকস স্টাডি করেছি। সেটা যদি যেমন ল, তো তুমি আর বিদেশি বই বলে কোনো কিছু নেই। ল কি বিদেশি বই বা আমেরিকান, ব্রিটিশ, ইন্ডিয়ান কি আছে? নাই। আমাদের বাংলাদেশে ল, এন্ড বাংলাদেশে এই লতেও কিন্তু অনেকজন রাইটার আছেন। যেমন আইসিবির ম্যানুয়াল এক স্টাইলে করা, বুঝাতে পেরেছি? আইসিবির ম্যানুয়ালে প্রত্যেকটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে অনেকগুলো কোশ্চেন আছে, অনেক বড় এক্সপ্লেনেশন আছে না? তাহলে সেটাও আমাদের কাজে লাগবে। এরপর কে এম হাসান সাহেব
আরো অনেক রাইটার আছে, তারাও কিন্তু অনেক এক্সপ্লেনেশন দেয়। মনে করো সে এক একটা সেকশনের বিভিন্ন রকমের মেইন লটা থাকে, তারপরে অনেক এক্সপ্লেনেশন থাকে। সেখানে অনেকে বাংলাতে করেছে, অনেকে ইংলিশে করেছে। সেটাও তোমার বোঝার জন্য তুমি রাখতে পারো। বাট প্রথম স্টেপ হবে আমার বেসিক লটা আমার পড়া। বেসিক লটা পড়ার পরে এরপর আমি আরো বোঝার জন্য আরো অনেক ডিটেলসে অন্য বই স্টাডি করতে পারি, সেটা আমার হেল্পফুল হবে। বাট লর স্টাডি হলোটাতে প্রথম তুমি ল এর বেসিকটা তুমি জেনে নাও। কিরকম দেখো, এখানে পড়বো আমাদের আমরা যদি এখানে যাই, সিলেবাসটা আমাদের গিয়েছে। এখন আমরা সিলেবাসটা তো আমরা দেখলাম, এরপরে আমরা যাব আমাদের ইগুলাতে, আমাদের ডেফিনেশনটা দেখো। আমাদের ডেফিনেশনটা থেকে আমরা কি করব? ডেফিনেশনটা আসলে বেসিক্যালি কি? বেসিক ডেফিনেশনটা হলো যে আমাদের ইংলিশ জানার জন্য আমাদেরকে প্রথমে কি শিখতে হয়? ABCD শিখতে হয়। ঠিক ডেফিনেশনটাও একই রকম, যে ইংলিশ শিখতে হলে যেরকম প্রথমে আমাদেরকে ABCD জানতে হয়, সেরকম ইনকাম ট্যাক্সও আমাদেরকে আমাদের লাগবে। যে আমরা যে এই লটা পড়বো, এই ল এর মধ্যে আসলে বেসিক এই অনেকগুলো এক্সপ্রেশন আছে, অনেকগুলো সংজ্ঞা আছে, যে সংজ্ঞাগুলো আমাদের জানা দরকার, না হলে আমাদের এই লটা শেখা হবে না। ওকে, যেমন এখানে প্রথমে আছে সেকশন 2, হেডিংটা কি দেওয়া আছে? বলো, একজন আমাকে সাহায্য করো। জি স্যার। হেডিংটা কি আছে সেকশন 2 এর? ডেফিনিশন। হ্যাঁ, ডেফিনেশনটা। আচ্ছা, স্যার এই আমারটাতে লেখা রিটেন ডাউন ভ্যালু। না, তোমার ওখানে রিটেন ডাউন বেরো না, তোমার প্রথমে লেখা আছে ডেফিনেশন। ডেফিনেশনের আন্ডারে লেখা আছে সাবসেকশন 2 এর সাবসেকশন 1 2 এ লেখা। প্রথমে বুঝতে হবে এখানে আমার প্রথম সেকশন 2 হ্যাঁ স্যার। সেকশন 2 এর সাবসেকশন 1 2 এ দেওয়া আছে। ওকে, এটা বুঝতে হবে হ্যাঁ, স্যার। তোমাকে। আচ্ছা, তাহলে 2 এর সাবসেকশন 1 আছে, কি আছে বলো? স্যার এখানে লেখা ডেপ্রিসিয়েটেড ভ্যালু আপনারটাতে, আর আমারটাতে হচ্ছে রিটেন ডাউন ভ্যালু। রিটেন ডাউন ভ্যালু। ওকে, রিটেন ডাউন ভ্যালু আর ডেপ্রিসিয়েটেড ভ্যালু সেম। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, এখন এখানে কোথায় আছে? এরা বলেছে যে এটা থার্ড শিডিউলে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, থার্ড শিডিউলটা বেসিক্যালি তোমার ডেপ্রিসিয়েশনের জন্য। ডেপ্রিসিয়েশন, এখন আসো ডেপ্রিসিয়েশনটা কি? ডেপ্রিসিয়েশনটা কি এই থার্ড শিডিউলে আছে। হ্যাঁ, এটা ওখানে ডেপ্রিসিয়েশনের ডেফিনেশন দেওয়া আছে। ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেশন করা হবে, কত রেটে ক্যালকুলেশন করা হবে, অনেক বড় আকারে সেখানে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা আছে। এখন প্রশ্ন হচ্ছে ডেপ্রিসিয়েশনটা কি? তোমরা অনার্সে পড়েছো, যারা অনার্স করেছো, গ্রাজুয়েশন করেছো, তারা ডেপ্রিসিয়েশন পড়েছো, বলো তো আমাকে। স্যার বাই টাইম ক্যাপিটালের যে ভ্যালু কমতে থাকে সেটা ডেপ্রিসিয়েশন। অন্যরা বলো। স্যার সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে ডেপ্রিসিয়েশন বলে। ওকে, Sir, gradual decrease in value of asset over the year over the typical lifetime of the assets. ওকে, গুড। তাহলে আমরা এখানে কি বুঝলাম? ঠিক আছে, আমরা তো এটা বললাম, আমরা কি বুঝেছি, মানে এই চ্যাপ্টার এগুলা তারা এটা তারা কি বুঝেছি? কেউ একটু বলো, আমরা কি বুঝেছি এখানে? মানে স্যার হচ্ছে প্রফিট। স্যার মূলত একটা অ্যাসেটের ভ্যালু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করাটা কি বোঝাচ্ছে? আই মিন এক্সেলেন্ট, এক্সেলেন্ট,
এক্সেলেন্ট, ওইটাই এই যে বলেছে যে আমার একটা অ্যাসেট মনে করো আমি 100 টাকা দিয়ে কিনলাম, এটা আমি আমার বইতে 100 টাকা আমি বুক করলাম। এখন এই 100 টাকা আমার এক্সপেন্সেস, তাই না? এটাকে আমি 1 বছরে আমি আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ না করে আমি অ্যাসেট হিসাবে রেখে দিয়েছি। এটাকে আমি 5 বছরে কি করব? এটাকে জিরো করব। তাহলে আমি যদি জার্নাল করি যে আমার অ্যাসেট ডেবিট, ক্যাশ, ব্যাংক, পেয়েবল, ক্রেডিট, জার্নাল এন্ট্রি হয়েছে। কথা বলে না। Yes, sir. Yes, sir. আমার রেকর্ডিংটা হয়েছে? Yes, sir. ওকে, ভেরি গুড। আর এরপরে যদি এটাকে খরচ হতো তাহলে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার ডেবিট, ব্যাংক, ক্যাশ, অবলিক অ্যাকাউন্ট পেয়েবল, ক্রেডিট হতো। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ক্যাপিটাল অ্যাসেট, আমরা ক্যাপিটাল অ্যাসেটকে আমরা কি করলাম? আমরা ক্যাপিটাল অ্যাসেটকে আমরা কি করেছি? আমরা Debit এটাকে করেছি। ডেবিট করেছি। ওকে, ফাইন। তো এটাকে আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করব 5 বছরে। তাহলে 5 বছরে যদি চার্জ করি তাহলে 1 বছরে অর্থাৎ 20%, 5 বছর যদি করি তাহলে 20% করে পড়বে। তাহলে 1 বছরে করবে প্রথম বছর 20, তারপরে পরবর্তী 4 বছরে 20 করে 80 যাবে। 100% আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বলতেছি, আমরা তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বুঝি, তাই না? অর্থাৎ অ্যাকাউন্টিং জি, স্যার। ট্রানজাকশন যখন হবে, অ্যাকাউন্টিং ট্রানজাকশন গুলোকে একটা ফাইনাল রিপোর্ট বলে। ফাইনাল রিপোর্ট এটাকে বলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। অর্থাৎ ট্রানজাকশন গুলাকে ওই যে আমরা যে প্রথম দিন পড়িয়েছি না যে অ্যাকাউন্টিং সাইকেল, সে অ্যাকাউন্টিং সাইকেল ইউজ করে আমাদেরকে ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করতে হয়। তাইলে ফিনান্সিয়াল রিপোর্ট যখন তৈরি করব তখন সেখানে আমাদের এগুলাকে ব্যালেন্স শিট আছে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে, তারপরে নোটস টু দ্য অ্যাকাউন্টস আছে, ক্যাশ ফ্লো আছে, সেখানে আমরা এগুলাকে ওখানে ট্রান্সফার করে দিয়ে আমাদের ফিনান্সিয়াল পজিশনটা আমরা তৈরি করব। ওকে, তো তাহলে এখন আমরা এই যে ডেপ্রিসিয়েশন, প্রশ্ন হচ্ছে যে ডেপ্রিসিয়েশন আমি কেন করব? আমি কেন ফিক্সড অ্যাসেটে নেব আবার 5 বছরে আমি এটাকে ভাগ করে দেব? হোয়াই? কারণ স্যার এই 5 বছর ধরে আমি এই অ্যাসেট থেকে সুবিধা পাবো। তো এই এক্সেলেন্ট, সুবিধার এগেইনস্টে এর কস্টটা ম্যাচ করার জন্য আমি 5 বছর ধরে ডেপ্রিসিয়েশন চার্জ করব। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এই ডেপ্রিসিয়েশনের উপরে ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড যেটা আছে, আগে এটাকে আমরা আইএস বলতাম, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখন এটাকে নাম চেঞ্জ করে হয়েছে আইএফআরএস, ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং, আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তো সেটা আইএস বলো, আইএফআরএস বলো, গ্যাপ বলো, যে কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলো না, সেখানে ওনাদের যুক্তি হলো যে আমি একটা অ্যাসেট কিনেছি, আমি একটা মেশিনারি কিনেছি, বেসিক্যালি এই মেশিনারির বেনিফিটটা আমি 10 বছর পাবো, 5 বছর পাবো, 7 বছর পাবো। তো যেহেতু আমি এই অ্যাসেটটার বেনিফিট 7 বছরে পাবো, তো সেই জন্য আমি এটাকে 10 বছরে পাবো, সেই জন্য এই বেনিফিট অনুযায়ী আমার কস্টটাকে ম্যাচিং করা। কেন? আমার অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট যেন আসে, ট্রু রেজাল্টটা যেন আসে, এক্সাক্ট রেজাল্টটা যেন আসে, সেই জন্য আমি আমার এই অ্যাসেটটাকে 5 বছর, 7 বছর, 10 বছরে আমি আমার রিপোর্টে চার্জ করব। 1 বছরে চার্জ করে আমি লস করে ফেলবো অথবা আমার প্রফিটটা কমে যাবে, সেটা ট্রু ফিকচার না। যদি কেউ বলে যে হোয়াই ডেপ্রিসিয়েশন ইজ রিকোয়ার্ড,
to show the actual position of the company. Actual financial position of the company. ক্লিয়ার তো? এটা বুঝেছো? এরপরে প্রশ্ন যেভাবে আগে যদি বুঝে থাকো, প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি আনসার করতে পারবে। ওকে, তাহলে আমরা সময় নিয়ে বুঝলাম যে ডেপ্রিসিয়েশনটা কি। এরপরে আসো, এখানে অনেকগুলা ভ্যালু আছে যেগুলা নোট করে রাখো। প্রথম হচ্ছে কস্ট প্রাইস, অ্যাসেটের কস্ট প্রাইস। তো এই কস্ট প্রাইজের ভিতরে আবার সাব আছে। সে মনে করো আমি বিদেশ থেকে একটা মেশিনারি আনলাম, তাহলে মেশিনারির অরিজিনাল কস্ট লেখো, অরিজিনাল কস্ট প্লাস ইম্পোর্ট ডিউটি প্লাস ইন্স্যুরেন্স প্লাস ক্যারিং কস্ট প্লাস কমিশন কস্ট অর ইনস্টলেশন কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট। আমি বুঝাতে পারছি? জি স্যার। তাহলে in case of import, the following cost should be recorded. Number 1, original cost. Number 2 হলো যে original cost plus import duty plus insurance charges plus carrying cost plus installation cost equal to total cost of the machineries. ওকে, আর যদি লোকাল মার্কেট থেকে কিনে থাকো সেটা তাহলে আমার ওগুলা লাগবে না। আমার অরিজিনাল কস্ট প্লাস ক্যারিং কস্ট প্লাস ইনস্টলেশন চার্জ যদি কোনো কিছু লাগে, ঠিক আছে, লাগবে। যে কোনো হেভি মেশিনারি যখন তুমি ইনস্টলেশন করো তখন সেখানে এক্সপার্ট লোকদেরকে এনে তোমাকে সেখানে বসাতে হবে, টেস্টিং করতে হবে, অনেক ইস্যু থাকে, সেটা আসবে। আর যদি আর এখানে এই ইন্স্যুরেন্স লাগে না, এই জন্য যেহেতু লোকাল মার্কেট থেকে নিছো এটা ইন্স্যুরেন্স লাগে না। বিদেশ থেকে আনতে হলে তোমাকে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পেমেন্ট করতে হয় ফার্স্ট টাইম, ওইটাই আমরা ক্যাপিটালাইজ করে নেব। তাহলে বুঝছো? তাহলে আমার টোটাল কস্ট অফ দ্য মেশিনারি অথবা হোয়াট এভার ইট ইজ এখানে আমাদের চলে আসবে, কস্ট গুলো আমাদের চলে আসলো, ঠিক আছে। এরপরে আমাদের এটা হচ্ছে আমাদের কস্ট ভ্যালু আছে, তারপরে এরপর আমাদের ডেপ্রিসিয়েশন কি সেটা বুঝলাম। এখন কস্ট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু রিটেন ডাউন ভ্যালু অর ডেপ্রিসিয়েটেড ভ্যালু। কস্ট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন or accumulated depreciation equal to written down value oblique book value or depreciated value. কি বুঝেছো বলো তো? বলো, যারা বুঝেছো একটু বলো তো শুনি। স্যার, অ্যাসেটের কস্ট প্রাইস থেকে এর যতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে তা বাদ দিলে আমি পাবো রিটেন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু বা ডেপ্রিসিয়েটেড ভ্যালু। এক্সেলেন্ট, একটু হাততালি দি সবাই। খুব ক্লিয়ার, ভেরি ক্লিয়ার কনসেপ্ট। সবাই একটু হাততালি দাও, তাকে তার কনসেপশনটা ভেরি ক্লিয়ার। সবার কাছে এরকম ক্লিয়ার কনসেপশনটা আছে কিনা প্লিজ, না হলে কিন্তু বেইজ্জতি করবে আমাকে। এবার কথা বলে না, না হলে বাবা ভুল শিখে যাবা, বিপদে ফেলবে, প্রফেশনকে বিপদে ফেলবে। এটা অনেকেই জানে না, কোর্স স্যার কমপ্লিট আপনি করে একটু চলে আসছে বলে দেন। কিন্তু কেউ জানে না। বলো। স্যার আমরা তো জানি না অনেকে, স্যার আপনি বলে দিলে ভালো হয়। তো বললাম তো,
ও যে বলেছে সেটা কি তুমি শুনেছো কিনা? স্যার বুঝতে পারিনি। কস্ট আবার লেখো, বুঝতে না পারলে তো প্রথমে লিখতা, লেখো তো নাই, অনেকে লেখো নাই। কস্ট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু রিটেন ডাউন ভ্যালু অবলিক ডেপ্রিসিয়েটেড ভ্যালু অবলিক বুক ভ্যালু। এখন এখন ক্লিয়ার? জি স্যার। এবারে যারা বোঝো না এবারে বলো যে এই যে এখানে লিখলাম কিন্তু স্যার এটা তো বুঝি না, এবার বলো কোনটা বোঝো না এখানে। এবার বলো এই কিছু আছে কিনা, খিদে লাগছে একটু, আচ্ছা কিছু আছে কিনা। ওকে জি স্যার। ওকে এবারে তাহলে হ্যাঁ দেখো দাও তাড়াতাড়ি। আচ্ছা তাহলে এখন আমাদের এই 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 শোনো, মুড়িটা দাও বলে ভালো লাগে না, ওদিনের মতো মুড়িটা সংক্ষেপে, ওদিন যেভাবে দিচ্ছে মুড়িটা দাও, এটা আদা দিও। আচ্ছা তাহলে এখন আমরা চলে যাব এই ডেফিনেশন গুলো আমরা একটু সংক্ষেপে পড়ার চেষ্টা করব, কারণ এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়া যাবে না। যেমন এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস আপিল, আমরা সেকশন 4 এ যখন যাব, সেকশন 4 যখন পড়ব সেখানে আমাদের ট্যাক্স অথরিটির নামগুলা পাবো। এরপরে 5 থেকে যখন নিচে যাব তখন আমরা গল্প পড়ব যে ভাই এখানে এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস কে, সেখানে ওই গল্পের ভিতর লেখা আছে, একটু পড়ে নিবা। বাট আমাকে জানতে হবে যে হু ইজ এডিশনাল কমিশন অফ ট্যাক্সেস। সেখানে পড়লে আমি গল্প পড়লে বুঝতে পারবো যে এটা এমন একটা অথরিটি যে এই অথরিটিটা এডিশনাল কমিশন অফ ট্যাক্সেস আপিল আছে বা জেনারেল আছে, সেখানে আমি গল্পের আকারে পড়ে নিতে পারবো এই কমিশনারটা কি। তারপরে এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ ট্যাক্সেস, উনিও এটাও একটা অথরিটি, ট্যাক্স অথরিটি, এটা একটা অথরিটি, সেখানে সেখানে তার নাম দেওয়া আছে এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ ট্যাক্স। এগুলো হচ্ছে একটা পজিশন। ট্যাক্স অথরিটির প্রথম হচ্ছে, আমরা যখন পড়বো দেখবো এখানে প্রথম হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারপরে কমিশন অফ ট্যাক্সেস, তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ ট্যাক্সেস, এইভাবে করে এই ডেফিনেশন গুলো আছে, এগুলো প্রত্যেকটার স্টেপ বাই স্টেপ নাম মুখস্থ করতে হবে এবং ওনাদের ফাংশনটা কি, ওনারা কি কাজ করেন, সেটাও আমরা সেকশন 5 থেকে সেকশন 18 পর্যন্ত বা 11 পর্যন্ত আমরা একটু গল্প আকারে পড়লে আমরা জানতে পারবো যে ওনাদের ফাংশনটা কি। ওকে এরপরে আমরা পড়বো এগুলো, এখানে তো ডেফিনেশন গুলো সবগুলা ইম্পর্টেন্ট। রেসিডেন্ট নন রেসিডেন্ট আমরা পড়বো, সেটা আমরা ওই যে রেসিডেন্ট যখন পড়বো তখন রেসিডেন্সের ডেফিনেশন পড়লেই যিনি রেসিডেন্ট যিনি রেসিডেন্ট না ওনার নাম হচ্ছে নন রেসিডেন্ট। তো রেসিডেন্টের অনেকগুলা কারা কারা রেসিডেন্ট হবে সেটা সেকশন আমরা সাবসেকশন নিচে পড়বো, তখন আমরা রেসিডেন্ট নন রেসিডেন্টের ডেফিনেশনটা আমরা ভালো করে বুঝবো। এখন আমরা এটাকে নিচের দিকে যাই। অ্যাপ্রুভড গ্র্যাচুইটি ফান্ড, আমরা যখন সাবটার গুলো
এটা সম্ভবত ফার্স্ট শিডিউলে পাইবা সম্ভবত যে লং টার্ম বেনিফিট গুলো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, তারপরে সুপার এনুয়েশন ফান্ড, এগুলো শিডিউলের ভিতরে আমরা দেখব যে এই ফান্ডগুলো কেন তৈরি করা হয়, এটার বেসিকটা কি, সেটা আমরা এই ফার্স্ট শিডিউলে আমরা ফান্ডগুলো দেখব। এগুলো আসলে বেসিক্যালি লং টার্ম বেনিফিট। যদিও এখন এগুলা বিদেশি কোম্পানিগুলো, ফরেন কোম্পানিগুলাতে আসলে এগুলা দেখা যায় লোকাল কোম্পানিগুলাতে অনেক কোম্পানির ক্ষেত্রে থাকে না। তো এগুলার নামগুলো আমরা ওখান থেকে জানতে পারবো যে যারা যদি লিখতে পারো স্মার্ট যারা তারা লিখে নিয়ে এসেছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, সুপার এনুয়েশন ফান্ড, এই বেসিক্যালি এই তিনটাই তোমার আমরা জেনারেলি দেখে থাকি। এগুলা কিভাবে স্যার হয় লাস্টেরটা সেটা কি? সুপার এনুয়েশন ফান্ড, এখানে লেখা আছে 6 নম্বরে লেখা আছে, দেখো সুপার এনুয়েশন ফান্ড অর পেনশন ফান্ড, সুপার এনুয়েশন ফান্ড অর পেনশন ফান্ড, এই তিনটা সম্পর্কে আমরা ওখান থেকে আইডিয়া নিতে পারি। এরপরে আসো অ্যাপিলেট ট্রাইব্যুনাল, সেটা আমরা ওখান থেকে পড়ে নেব। এরপরে আমাদের সাবসেকশন 13 ইনকাম, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 2 এর সাবসেকশন 13 এ ইনকাম, ইনকামটা কি আসলে? ইনকামটা কি? ইনকামটা কি? ইনকামের ডেফিনেশন বলছে প্রথমে এতে একটু পড়ো যে কোনো একজন। Sir, any income, receipts, profits or gains from whatever source derived which is chargeable to tax under any provision of this act. আচ্ছা, তাহলে এখানে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝবো ইনকাম বলতেছে, তো ইনকামের ডেফিনেশন আবার ইনকামটা বলতেছে। তো ইনকামটা বলতে আমরা যেটা বুঝি ইন জেনারেল, যে আমি 100 টাকা সেল করেছি, তার ভিতরে আমার 80 টাকা খরচ, বাকি 20 টাকা আমার প্রফিট, এটাকে আমরা ইনকাম বলে থাকি। ক্লিয়ার? এখন লটাতে কিছু গ্যাপ আছে, দেখো ইনকাম আছে আবার প্রফিটও আছে, অর গেইন, ঠিক আছে, অরটা তো আছে, গেইন আছে, তাহলে ইনকাম আর প্রফিট কিন্তু দুইটা কিন্তু সমান অ্যাজ এ অ্যাকাউন্টিং এর দৃষ্টিতে কিন্তু দুইটা সমান। যাও এখানে দিয়েছে, আমরা এটা বুঝলাম ইনকাম অর প্রফিট অর গেইন। এন্ড রিসিপ্টটা আছে, এবার রিসিপ্টটা ডিফারেন্ট। রিসিপ্ট হলো যে দেখো তাহলে পার্থক্যটা কেমন হলো, রিসিপ্টটা হলো যে আমি 100 টাকা রিসিভ করেছি, খরচ করেছি 80 টাকা, তাহলে সেটা কিন্তু ল বলে নাই, ল বলছে বাই রিসিপ্টটা তোমার ইনকাম। তো তাহলে কি হলো? বোঝা নাই? আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে তোমাদের শেখা হবে না।
ইনকামের ডেফিনেশনে বলতেছে ভাই তোমার তোমার ইনকামটা ইনকাম, আবার প্রফিটটাও ইনকাম আর গেইনটাও ইনকাম। তো তাহলে মাঝখান দিয়ে বলছে রিসিভটাও ইনকাম, তাহলে দুইটার ভিতরে কনফিউশন লাগলো না? জি স্যার। জি স্যার। সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। তাহলে আমার সংক্ষেপে আমাকে বলো ভাই, আমার ইনকামের ফর্মুলা কি? টোটাল রিসিট মাইনাস টোটাল কস্ট ইকুয়াল টু ইনকাম, প্রফিট অর গেইন। এম আই কারেক্ট? জি স্যার। তো তাহলে এখন এখানে আবার বলতেছে যে তুমি যদি 100 টাকা রিসিভ করো সেটাও ইনকাম, তাহলে কি তাহলে মিললো? আমার সাথে কি মিললো? এটা মিললো না। তো এখানে স্যার যারা চাকরি করে ওদের ক্ষেত্রে কি স্যার রিসিপ্ট হবে স্যার? মানে যারা হ্যাঁ, চাকরি করে মাস শেষে একটা স্যালারি পায়। গুড 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 এক্সাম্পল, গুড এক্সাম্পল। তো এখানে এখানে লতে কিছু অ্যাম্বিগুইটি আছে, লতে কিছু গ্যাপ আছে। তো এটা আমরা একটু বুঝে নেব সিচুয়েশন ক্ষেত্রে, কখন ইনকাম হবে, কখন রিসিভড হবে, কখন প্রফিট হবে, কখন গেইন হবে। এটা এটা সিচুয়েশনের উপর ভিত্তি করে আমরা এটাকে অ্যাপ্লাই করব। যেমন ওকে স্যার, একসাথে দুটো হবে না। না, দুইটা একসাথে কেমনে হবে? একসাথে যদি হয়ে থাকে, সে মনে করো আমি বিজনেস করি, আমি কি করি? ব্যবসা করি। আমি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করি, অথবা আমি ইম্পোর্ট করে এনে মনে করো আমি সুগার প্রসেস করি, তাহলে আমি র মেটেরিয়ালস কিনে এনে আমি সুগার তৈরি করে আমি মার্কেটে বিক্রি করলাম। তাহলে এখানে আমি যখন ইনকামের অর্থাৎ ইনকাম যখন ক্যালকুলেশন করতে যাব, তখন আমার ফর্মুলাটা হবে টোটাল সেল ভ্যালু মাইনাস কস্ট ভ্যালু ইকুয়াল টু আমার ইনকাম, যেটা বাস্তবে আমরা করে থাকি। ওকে, এরপরে এটা ছাড়া যদি আমি একটা বাড়ি কিনি, বাড়ি কেনার পরে আমি রেন্ট পেলাম, সে মনে করো 1 লক্ষ টাকা রেন্ট পেলাম ইয়ারলি, তাহলে এই 1 লক্ষ টাকা হলো যে আমার রিসিভড, এটা হচ্ছে আমার ইনকাম। এটার সাথে কস্ট কি আছে? এটার সাথে আমার কস্ট আছে আমার 1/4, 25% or 30% আমি এখান থেকে বাদ দেব। আর রিলেটেড বাড়ি ভাড়া আদায় করতে গিয়ে যে সমস্ত খরচ আছে সেগুলা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে আমার যে ব্যালেন্সটা থাকবে সেটা হবে আমার ইনকাম, নেট ইনকাম অর ট্যাক্সেবল ইনকাম। তাহলে সিচুয়েশনটা ডিফারেন্ট না? আরেকজন বলেছ আমার স্যালারি ইনকাম। ইয়েস, বেস্ট এক্সাম্পল ফর রিসিপ্টের ক্ষেত্রে আমার স্যালারি ইনকামটা আমি পেলাম, সেটা আমার রিসিপ্ট, পুরোটা আমার ইনকাম। এক্সপেন্ডিচার কত হবে? সেখান থেকে আমার অ্যালাউবেল কিছু এক্সপেন্ডিচার, এটা বাদ দেওয়ার পরে বাকিটা হবে আমার ট্যাক্সেবল ইনকাম, যেটার উপর আমাকে ট্যাক্স দিতে হবে। স্যার ফার্স্ট এরটা ছিল হচ্ছে টোটাল সেল ভ্যালু ইকুয়ালস টু কস্ট ভ্যালু ইকুয়ালস টু ইনকাম। বুঝলি না কি বলছো? স্যার সেকেন্ডে তো বললেন রেন্ট, থার্ডে বললেন স্যালারি, ফার্স্টে কি বলেছিলেন? টোটাল সেলস ভ্যালু ইকুয়ালস টু কস্ট ভ্যালু ইকুয়ালস টু ইনকাম। সেটা হ্যাঁ, এটা কার ক্ষেত্রে? ওই যে ইনকামের ক্ষেত্রে। মানে এটা স্যার কি কোনো অর্গানাইজেশনের ইনকাম? বিজনেসের ক্ষেত্রে। বোঝা নাই? কনফিউশন তৈরি করতেছ, কনফিউশন তৈরি করেছ। এটা হলো যে এখানে বলছে ইনকাম
প্রফিটস অর গেইন, তিনটা কিন্তু একই জিনিস। ওকে, আবার রিসিপ্টটা কিন্তু একই জিনিস না, রিসিপ্টটা ডিফারেন্ট। তাহলে আমরা এটাকে কিভাবে বুঝবো? স্যালারির ক্ষেত্রে কি আমার প্রফিট গেইন হবে? স্যালারি যে আমাদের ইনকাম আছে, এটা কি প্রফিট গেইন হবে? হবে কি না? হবে না। তাহলে না। সেক্ষেত্রে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটাকে রিসিপ্টের আন্ডারে দেব। অর্থাৎ রিসিপ্ট, আমি স্যালারি 1 লাখ টাকা স্যালারি পেলাম, এই পুরাটা হচ্ছে আমার রিসিপ্ট। আর ইনকাম ট্যাক্স বলতেছে এই রিসিপ্টটাও ইনকাম। এটা আমরা কি পড়তেছি? আমরা ইনকামের ডেফিনেশন পড়তেছি। তাহলে রিসিপ্টটা কিভাবে ইনকাম হয় আমাদের ক্লিয়ার? আমরা যখন স্যালারি পেলাম, এই স্যালারিটা আমাদের ইনকাম। এখন এখান থেকে কিছু কিছু বাদ যাবে, সেটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার গুলা বাদ যাবে, সেটা আমরা পড়বো, বাট এটা আমাদের ইনকাম। আমাদের কনফিউশন যেন না থাকে। আরেকটা উদাহরণ দিলাম, এই যে রিসিপ্টের হাউস রেন্ট, আমি যখন 1 লাখ টাকা বা 5 লাখ টাকা হাউস রেন্ট পাবো, সেখান থেকে আমি কিছু কিছু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে বাকিটা আমার পুরাটা ইনকাম। সেই ইনকামের নাম হচ্ছে রিসিপ্ট। তাহলে এটা এই রিসিপ্টের আন্ডারে আসলো। বাট ইনকামটা ডিফারেন্ট। ইনকামটা হবে আমার বিজনেসের ক্ষেত্রে, আমি 100 টাকা সেল করলাম, 100 টাকা সেল করে আমি 90 টাকা, 95 টাকা, 80 টাকা যে খরচ হবে সেটা বাদ দেওয়ার পরে আমার যে নেট অ্যামাউন্টটা আসবে সেটা হবে ইনকাম, প্রফিট অর গেইন। আর বুঝাতে পারবো না, যদি না বুঝে থাকো সরি, করার কিছু নেই, উপায় নেই। আর বুঝাতে পারবো না। জি স্যার, বুঝতে এখন পারছি। ক্লিয়ার? ইয়েস, হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। মানে এগুলো না বুঝলে ডেফিনেশনটা বুঝবে না। এটা হচ্ছে ইনকামের মেইন কনসেপ্ট, এটাই। বাকিগুলা বাকিগুলা সাবসিডিয়ারি, এগুলো একটু দেখে নিও, বাট মেইন কনসেপ্ট হচ্ছে এটাই। এরপরে আসো সাবসেকশন 14। 14টা যে কোনো একজনে পড়ো। Income tax means any tax or surcharge chargeable or payable under this act. হ্যাঁ, এটা যদিও এক লাইন, কিন্তু তোমাকে ক্লিয়ার করে বুঝতে হবে যে ইনকাম ট্যাক্স বলতে আমরা কি বুঝি। ইনকাম ট্যাক্স বলতে আমরা বুঝি থাকি সাধারণত যে ইনকামের উপরে যেই ট্যাক্সটা চার্জ হবে তার নাম ইনকাম ট্যাক্স। আসলে সেটা না, এটার সাথে ট্যাক্সও হতে পারে, এডিশনাল ট্যাক্সও হতে পারে, চার্জ হতে পারে, ইন্টারেস্ট হতে পারে, পেনাল্টি হতে, হোয়াট এভার it will be treated as income tax. Clear? স্যার বুঝি নাই স্যার, এটার মানে কি? কে বুঝছো একটা বলো তো? মানে স্যার এর আমি বুঝি নাই। আমাদের যখন ইনকাম হবে, সে মনে করো আমি ব্যবসা করি, এই ব্যবসাতে আমি সেল করেছি 100 টাকা, সেখানে আমার খরচ হচ্ছে 90 টাকা, আমার ইনকাম কত? 10 টাকা। 10 টাকা। ওকে, এই 10 টাকার উপরে আমাকে 30% ট্যাক্স দিতে হবে। তাহলে ট্যাক্স কত হবে? 3 টাকা। ওকে, এটা হলো ইনকাম ট্যাক্স। এখন যদি গভর্নমেন্ট বলে তুমি ইনকাম ট্যাক্স দিবা এবং ইনকাম ট্যাক্সের উপরে তুমি ল অমান্য করেছো, তোমাকে 1% পেনাল্টি দিতে হবে।
তাহলে ইনকাম ট্যাক্সের রেট কত হবে? 31%. 31%। তাহলে 3 টাকা 10 পয়সা হবে আমার ইনকাম ট্যাক্স। যদি পরে আবার বলে যে আবার X% তোমাকে সারচার্জ দিতে হবে, তাহলে আমার ট্যাক্স রেট হয়ে যাবে 32%। ক্লিয়ার? আবার যদি বলে Yes, sir. তোমাকে পেনাল্টি দিতে হবে 5%, তাহলে আমার ট্যাক্স রেট হয়ে যাবে অরিজিনাল ট্যাক্স রেট 30% প্লাস 5% প্লাস 1% প্লাস 1%, আমার 37% পড়ে যাবে। ওকে, জি স্যার। এবার আসো পরবর্তী, তারপরটা কি? Income year. এটা কি জিনিস? ইনকাম ইয়ারটা কি? Financial year. Immediately যে preceding বছর the স্যার টাকাটা ইনকাম করা হয়েছে স্যার। ইয়েস, অ্যাবসলিউটলি। আর অর্থাৎ আমি তো ব্যবসা করব অথবা চাকরি করব অথবা কিছুই করব না, আমার বাড়ি ভাড়া পাবো অথবা ব্যাংক থেকে ইন্টারেস্ট পাবো। তাহলে এটাকে এই দুটো ভাগে ভাগ করেছে। একটা হলো যে ইনকাম ইয়ার, আর একটা হলো যে ইনকাম ইয়ার ফিনান্সিয়াল ইয়ার অর অ্যাসেসমেন্ট ইয়ার। ওকে, জি স্যার। এখন আমার ইনকাম ইয়ার হলো যে বছর আমার ইনকাম হবে, যে বছরে আমি ইনকাম করব সেটা হবে ইনকাম ইয়ার। তো বছর বলতে আমরা কি বুঝি, কয় মাস বুঝি? 12 মাস। 12 মাস। আর এই 12 মাসটা শুরু হবে, এই 12 মাসটা শুরু হবে জুলাই থেকে জুন পর্যন্ত। কখন থেকে শুরু হবে? জুলাই থেকে। জুলাই থেকে জুন। তাহলে লিখে রাখো, ইনকাম ইয়ার means financial year starting from July to end 30th June. জুলাই থেকে জুন পর্যন্ত যে পিরিয়ডটা হবে এটা হচ্ছে ইনকাম ইয়ার। ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার এটা অ্যাসেসমেন্ট ইয়ারও বলা হয়।
ওকে, আমরা একটু স্লোলি পড়তেছি, কারণ ডেফিনেশন গুলো না পড়লে আমরা ট্যাক্সটা বুঝতে আমাদের কষ্ট হবে। এই জন্য আমরা আচ্ছা, এবার আসো এখানে তোমাদের লেখো নোটে ইনকাম ইয়ার তো বুঝলাম, এরপর লেখো ইনকাম ইয়ার অবলিক ফিনান্সিয়াল ইয়ার সেম, তারপর লেখো অ্যাসেসমেন্ট ইয়ার, নিচে লেখো অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার। এক্সাম্পল লেখো, ইনকাম ইয়ার লেখো, সবাই লেখো ইনকাম ইয়ার লেখো 1 জুলাই 2024 টু 30 জুন 2025 ইনকাম ইয়ার। কি লিখবা? 1 জুলাই 2024 টু 30 জুন 2025। এটা হচ্ছে ইনকাম ইয়ার। তারপর লেখো অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার কোলন দাও 1 জুলাই 2025 টু 30 জুন 2026। তাহলে ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার অর্থ হলো যে ইনকাম ইয়ারের পরের পিরিয়ড 12 মাস হবে অ্যাসেসমেন্ট পিরিয়ড, আর অ্যাসেসমেন্ট পিরিয়ডের আগের 12 মাস পিরিয়ডটা হবে ইনকাম পিরিয়ড। ক্লিয়ার? জি স্যার। স্যার অ্যাসেসমেন্ট ইয়ার আর স্যার যে বিভিন্ন কোম্পানিতে এজিএম হয় এটার সাথে স্যার কোনো সম্পর্ক আছে? আমরা কি বুঝেছি ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারটা আমরা বুঝেছি? সবাই বলো আমরা ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারটা বুঝেছি? জি স্যার। ওকে, এবার আসো, এগুলো তোমাদের এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। শর্ট টাইপ যখন প্রশ্ন আসবে, ওই শর্ট টাইপ যখন অবজেক্টিভ আসবে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন ট্যাক্স পেয়েবল অন ইনকাম, ট্যাক্স পেয়েবল অন ইনকাম, একটু পড়ো কষ্ট করে। Tax payable on income means the sum chargeable or payable on the basis of income under this act. হ্যাঁ, আমরা একটু বুঝে নিই যে হোয়াট ইজ ট্যাক্স পেয়েবল অন ইনকাম আর হোয়াট ইজ ট্যাক্স। ইনকামের উপর স্যার যে ট্যাক্সটা স্যার জমা হয় স্যার, যেটা আমরা দিতে বাধ্য থাকবো স্যার, এটা ট্যাক্স পেবল অন ইনকাম। এক্স্যাক্ট। তাহলে দেখো একটু লতে ডিফারেন্ট আকার বুঝে, আমি জানি কি ট্যাক্সের ডেফিনেশন যাই, আমাকে বলেছে ভাই যে পরিমাণ ট্যাক্স দিবা, সারচার্জ দিবা, পেনাল্টি দিবা,
ওইটাই হবে আমার ইনকাম ট্যাক্স। এরপর আবার এখানে এরপরে আমার এরপর আরে এরপরে আমার এই এই জিনিসটা এরপরে আমার হবে, তাহলে দুটো কিন্তু সেম জিনিস। দুটো কিন্তু সেম জিনিস, তাই না? হ্যাঁ স্যার, ইনকাম ট্যাক্স আর হ্যাঁ, পেয়েবল। সেম জিনিস, বাট দেখো ওই যে একটু বলার ক্ষেত্রে আমার একটু ডিফারেন্স, তোমরা বুঝে নিবা যে ট্যাক্স পেয়েবল আর ইনকাম ট্যাক্স পেতে কোনো পার্থক্য নাই, শুধু মানে বুঝার পার্থক্য। অর্থাৎ এখানে বলছে যে ভাই যেটা চার্জ হবে, ইনকামের উপর যেটা চার্জ হবে সেটাই হবে ট্যাক্স পেয়েবল। তো ট্যাক্স পেয়েবল আর ট্যাক্সের ভিতরে কোনো পার্থক্য নেই। আমরা বুঝলাম যে আসলে দুইটাই কিন্তু সেম জিনিস। এরপরে ওই যে ইনকাম ট্যাক্স অথরিটি ডিসিটি আমরা ওখানে পড়ে নেব। স্যার এটা আলাদা বললো কেন, মানে দুটো যদি সেম হয়? এটা ওই যে ট্যাক্স অথরিটি যেখানে আছে সেখানে তার ডেফিনেশনটা নাই, ডেফিনেশনটা এখানে আছে, এই জন্য এখান থেকে বলতেছে। ওখানে ডেফিনেশনটা নাই। এবার দেখো সেকশন 21, একটু কষ্ট করে পড়ো, খুব আস্তে আস্তে পড়ো। আর ছেলেরা পড়ো, আমার মেয়ে তো পড়লো সবসময়, যে কোনো একটা ছেলে পড়ো। ট্যাক্স মানে কি? Tax means tax payable on income and shall include any additional taxes on profit, fines, super tax, penalty, interest, fee, or other sum leviable or payable under this act. তাহলে কি হলো এখানে? এখানে কি হলো, কি বুঝেছো একটু বলো তো, যে কোনো একজনে বলো কি বুঝেছো? স্যার ট্যাক্স হচ্ছে সব ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ফাইন, এভরিথিং। আরেকজন বলো। আর এখানে স্যার ট্যাক্স বলতে বোঝাচ্ছে স্যার আমরা যত ধরনের ট্যাক্স আমরা পাই সেগুলো সবকিছু আর কি ট্যাক্স, যেমন ফাইন বলা যেতে পারে, পেনাল্টি বলা যেতে পারে, এছাড়াও মাঝে মধ্যে যে আমাদের পেনাল্টি চার্জ করা হয় রাস্তাঘাটে বা অন্যান্য জায়গায়, এগুলো স্যার ট্যাক্সে অন্তর্ভুক্ত স্যার। রাইট, এটাই আমরা বুঝে নিতে হবে। তাহলে ট্যাক্সের ডেফিনিশন গুলো আসলে হলো যে এনি টাইপ অফ অ্যামাউন্ট পেবেল টু দ্য এনবিআর, দ্যাট ইজ ট্যাক্স। এনবিআর কে আমরা ডাইরেক্ট ট্যাক্স দিতে পারি, সারচার্জ দিতে পারি, পেনাল্টি দিতে পারি, তারপরে এক্সট্রা চার্জ দিতে পারি, তারপরে তোমার পেনাল্টির উপরে ইন্টারেস্ট দিতে পারি। সবগুলো মিলেই হলো যে আমার ট্যাক্স। ওকে, তাহলে আমরা ডেফিনেশন বলতে পারি any type of payment to the NBR, National Board of Revenue, like as income tax,
additional tax, penalty, surcharge, whatever it is paid, it will be treated under tax. Okay. এরপর আসো ট্যাক্স এক্সাম্পশন ভেরি ইম্পর্টেন্ট না, অ্যাসেসমেন্ট ইয়ার আমরা পড়েছি, ট্যাক্স ফ্রি ইনকাম পড়েছি, এটা পড়েছি। এখানে কোম্পানি তোমরা একটু পড়ে নিও, আমি যেগুলো একটু কমপ্লিকেটেড এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, যেগুলো কমপ্লিকেটেড না সেটা তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। সেকশন সাবসেকশন 45, that is very very important. এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তোমার রেসিডেন্ট মিন্স ইন এনি ইনকাম ইয়ার, তাহলে রেসিডেন্ট কোথায় হবে? যে কোনো ইনকাম ইয়ারে আমি রেসিডেন্ট হিসাবে বেনিফিট পাবো কি পাবো না, আমার একটা ইনকাম ইয়ারের জন্য রেসিডেন্ট হিসাবে আমি ট্রিট করব। তাহলে প্রত্যেক ইনকাম ইয়ারে রেসিডেন্ট স্ট্যাটাসটা চেঞ্জ হতে পারে অথবা একই থাকতে পারে। ওকে, স্যার এর মানে হচ্ছে কি যে 6 মাস যদি কেউ থাকে তাহলে সে ট্যাক্সেবল হবে, এছাড়া হবে না? আমি সেটা বলি নাই, আমরা যে প্রত্যেক ইনকাম পিরিয়ডে আমার রেসিডেন্ট স্ট্যাটাসটা চেঞ্জ হতে পারে আচ্ছা, সেটা এটা বলছে। ওকে, অর্থাৎ রেসিডেন্ট নন রেসিডেন্টটা ট্রিট হবে ইয়ার বাই ইয়ার। আসো এবারে রেসিডেন্ট হিসাবে এখন প্রশ্ন হচ্ছে রেসিডেন্ট এসএসসি নন রেসিডেন্ট এসএসসি কেন বের করতেছে? কারণ রেসিডেন্ট এসএসসির যেই বেনিফিটটা আসবে, রেসিডেন্ট এসএসসির যে বেনিফিটটা আসবে, নন রেসিডেন্ট এসএসসির এই ট্যাক্সের রেটটা সেম না, অর্থাৎ বেনিফিট সে কম পাবে, রেসিডেন্ট এসএসসি বেনিফিটটা বেশি পাবে। এই জন্যই রেসিডেন্ট নন রেসিডেন্টটাকে ভাগ করতেছে। ওকে, অর্থাৎ রেসিডেন্ট এসএসসি ট্যাক্সের বেনিফিট বেশি পাবে, নন রেসিডেন্ট এসএসসি ট্যাক্সের বেনিফিট পাবে না, কম পাবে। সেটা আমরা পরে জানবো, আগে ডেফিনেশনটা বুঝে নিই। তাহলে রেসিডেন্ট এসএসসি কাকে বলবো? প্রথম কন্ডিশন, রেসিডেন্ট এসএসসি তাকে বলবো, প্রথম কন্ডিশন হলো যে any such natural person who has stayed in Bangladesh for the period a minimum
183 days or more. তাহলে যে 183 দিন বা তার অধিক ইনকাম ইয়ারে থাকবে সে হবে রেসিডেন্ট এসএসসি। 1 নাম্বার কন্ডিশন। তাহলে তুমি যদি রেসিডেন্ট এসএসসি হতে চাও তোমাকে ইনকাম পিরিয়ডে মিনিমাম 183 ডেজ কন্টিনিউয়াসলি স্টে করতে হবে, সরি অ্যাগ্রিগেটলি, অর্থাৎ 183 ডেজ অর মোর থাকলে ইউ উইল বি ট্রিটেড অ্যাজ রেসিডেন্ট এসএসসি। ওকে, ক্লিয়ার কিনা? जी सर। তাহলে in case of resident SSC, if someone stay in Bangladesh minimum 183 days or more, he or she will be treated as resident SSC. Clear? जी सर। Second condition. অন্যভাবে হওয়া যায়, আবার প্রশ্ন করো না, বুঝে নাও। তোমরা প্রশ্ন পড়ার সময় যখন না বুঝো তখন প্রশ্ন করো। অন্যভাবে হওয়া যায়, কিভাবে হওয়া যায়? যে if someone stay minimum 90 days or more in the income year and plus 365 days in the last 5 years. Yes, in the last 4 years. তাহলে আবার বলছি যে অন্যভাবে হওয়া যায় যদি কোনো ব্যক্তি তার ইনকাম ইয়ারে 90 দিন স্টে করে, মিনিমাম 90 দিন ওর বেশি স্টে করে, প্লাস লাস্ট 4 ইয়ার্সে তাকে 365 ডেজ বাংলাদেশে থাকতে হবে। সেই ক্ষেত্রে সে রেসিডেন্ট এসএসসির বেনিফিট পাবে এবং রেসিডেন্ট এসএসসি হিসাবে সে বেনিফিটটা পাবে। এই দুটা হলো যে রেসিডেন্ট এসএসসির ডেফিনেশন। ক্লিয়ার কিনা? जी सर। ভেরি সিম্পল। প্রথমটা কি কন্ডিশন? স্যার কোনো পার্সন যদি একটা ফিসকাল ইয়ারে 183 ডেজ থাকে না, consecutively সেটা or না, সেটা তো লতে বলে নাই। 183 ডেজ তো আমি বলি নাই। কি বলেছে? স্যার মিনিমাম কি বলেছে? 183 ডেজ অথবা বেশি স্যার। এক্স্যাক্টলি, এটাই হলো যে লয়ের মূল জিনিস। মিনিমাম 183 ডেজ অর মোর বলতে হবে এভাবে, ইফ সামওয়ান স্টেজ minimum 183 days or more in the income year, he or she will be treated as resident SSC. এটা একটু আমি সাজিয়ে বললাম 1 নম্বরে। এটা ছাড়াও অন্যভাবে হওয়া যায়। কিভাবে হওয়া যায়? if someone stay minimum 90 days in the income year plus 365 days or more during last or preceding 4 years. ভালো করে চিন্তা করো, আমি যেটা বললাম সেটা ব্রেনে ঢুকছে কিনা ভালো করে চিন্তা করো। স্যার রেসিডেন্ট হওয়া মানে কি স্যার ট্যাক্সেবল হওয়া?
ওকে, তাহলে আমরা বুঝলাম রেসিডেন্ট এসএসসি কারা, নন রেসিডেন্ট এসএসসি কারা, সেটা আমরা বুঝে গেলাম। ওকে, স্যার আমাদের ক্লাসটা কি আরো একটু সময় বলো। বেশি লাগবে? তাহলে স্যার একটু ব্রেক দিতেন যদি। হ্যাঁ, ব্রেক দেবো। নামাজ পড়ো তো, আমি নামাজ পড়িনি। হ্যাঁ, ব্রেক দেবো একটু করে। তাহলে আমরা এখানে আমরা একটু ব্রেক দিই। হ্যাঁ, আমাদের হ্যাঁ, আমরা তো হ্যাঁ, এই যে এই 10টা পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে 15 মিনিট 15 বা ম্যাক্সিমাম 20 মিনিট আমরা একটু ব্রেক নিই, তারপর আমরা আসবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে? 9টা 10-এ বা 9টা 10 জি হলে স্যার 20 মিনিট হয়, আমরা 9টা 10-এ চলে আসবো ইনশাল্লাহ। ওকে, জি স্যার 9টা 10-এ আমরা আসবো ইনশাল্লাহ। আমরা ব্রেক নিই একটু। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা এখন ডেফিনেশন আমাদের রেসিডেন্ট নন রেসিডেন্ট ডেফিনেশনটা আমাদের পড়া হলো। এখন আমরা পড়বো নেক্সট ডেফিনেশন আমরা যাই। রেসিডেন্ট আমাদের গিয়েছে, এরপরে আমাদের এখানে ইম্পর্টেন্ট। হ্যালো, তোমরা আসো, লাইনে আসো? জি স্যার। হ্যাঁ, স্যার, এখন লাইনে আমরা আছি। এখান থেকে এই স্যার। ইম্পর্টেন্ট ডেফিনেশন গুলো একটু বলে দিই। বাকিগুলো তোমরা একটু করে পড়ে নিও, এটা বুঝবা। এখানে না বোঝার কোনো কিছু নেই। যদি না বুঝে থাকো তাহলে সেখানে আমাকে বলবে, স্যার এই ডেফিনেশনটা আমি পড়েছি, আমি কিন্তু বুঝতেছি না। এবার আসো সেকশন 62, সাবসেকশন 62, সাবসেকশন 62। এটা অ্যানুয়াল ভ্যালু, ভেরি ইম্পর্টেন্ট। অ্যানুয়াল ভ্যালু means in case of rent of any property. Annual value means in the case of rent of any property. আমরা যখন কোনো প্রপার্টি ভাড়া দেব, সেক্ষেত্রেই অ্যানুয়াল ভ্যালুটা ব্যবহার করা হবে। Annual value is used or will be applied in the case of rent of any property. ক্লিয়ার কিনা সবার কাছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে অ্যানুয়াল ভ্যালু হাউ ইট উইল বি ক্যালকুলেটেড। প্রশ্ন হচ্ছে প্রথম কথা হলো যে হোয়ার, আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস or where annual value will be used. Annual value will be used in case of rent of any property. Annual value will be used in case of business purpose. Annual value will be calculated in case of capital profit or capital gain calculation. তাহলে which one is correct? Which one is correct? স্যার আরেকবার বলবেন? স্যার কোশ্চেনটা যদি আরেকবার বলতেন ভালো হতো। এই অবজেক্টিভ শর্ট কোশ্চেন এরকম আসতে পারে, annual value will be used in case of rent of any property. Annual value will be used in case of capital gain calculation. Annual value will be used in the case of business profit calculation. Which one is correct? রেন্ট অফ The প্রপার্টি। first one.
ক্লিয়ার? তাহলে আমরা Clear. আমাদের পড়ার সময় কোন স্টাইলে পড়তে হবে? এমন ভাবে পড়তে হবে শর্ট কোশ্চেন গুলা আসলে যেন আমরা আনসারটা করতে পারি। এবার আসো, হাউ annual value will be calculated? প্রথম এতে the reasonable annual rent of any property. এখন রিজনেবল অ্যানুয়াল রেন্ট বলতে আমরা কি করি? আমরা কি বুঝি যে কোনো একটা প্রপার্টি ভাড়া দিলে সেটার অ্যানুয়ালি বা মান্থলি রেন্ট পাওয়া যায়, সেটা কি আমরা বুঝি নাকি জানি? জি স্যার। জি তোমার স্যার। একটা ধানমন্ডিতে একটা বাড়ি আছে, তারপরে কাঁঠাল বাগান একটা বাড়ি আছে। ধানমন্ডির মনে করো সেম 1000 স্কোয়ার ফিটের ধানমন্ডিতে একটা বাড়ি আছে বা একটা অ্যাপার্টমেন্ট আছে, কাঁঠাল বাগানে 1000 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট আছে। দুটোর কি অ্যানুয়াল ভ্যালু সেম হবে? নো নো স্যার। স্যার। সেম হবে না। তাহলে রিজনেবল মনে করো এরিয়া টু এরিয়া একটা রিজনেবল প্রাইস কত দেয়? কাঁঠাল বাগান যদি মনে করো পার স্কোয়ার ফিট যদি 1000 স্কোয়ার ফিটে যদি 15,000 টাকা হয়, ধানমন্ডিতে হবে এটা মিনিমাম 25% 30% হায়ার, অর্থাৎ ধানমন্ডিতে হবে মিনিমাম 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা ইন্টু 12, তাহলে 2,40,000 টাকা। আর কাঁঠাল বাগানের 10,000 টাকা করে, 10,000 ইন্টু 12 1,20,000 টাকা। তাহলে সেম প্রপার্টি সেম স্কোয়ার ফিটের কিন্তু ওখানে 1,20,000 টাকা আর এখানে হচ্ছে 2,40,000 টাকা। তাহলে এটা হচ্ছে রিজনেবল ভ্যালু, রিজনেবল ভ্যালু অর এক্সপেক্টেড ভ্যালু। বাট অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা তো আমি আনুমানিক ধরলাম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি যখন আমি রেন্ট দিতে যাই তখন আনুমানিক ভ্যালু থেকে কম হতে পারে, বেশিও হতে পারে। বাট বাস্তবে এটা তো লতে বলেছে, তাহলে এখন এখানে লতে বলছে যে আমি এক্সপেক্টেড যেই ভ্যালু ধরলাম সেখান থেকে যদি কোনো ভ্যালু এক্সিড করে, তাহলে ওই হায়ার ভ্যালুটা হবে আমার অ্যানুয়াল ভ্যালু। অর্থাৎ আমার এক্সপেক্টেড ভ্যালু যদি 2,40,000 টাকা হয় আর অ্যাকচুয়াল রেন্ট যদি 2,50,000 টাকা হয়, তাহলে 2,50,000 টাকা হবে আমার অ্যানুয়াল ভ্যালু। এটা হচ্ছে লয়ের ভাষা, এটা হচ্ছে লয়ের ডেফিনেশন। বাট বাস্তবে কি হয়? বাস্তবে যখন আমরা বাড়ি ভাড়া দিতে যাই তখন সেখানে কিন্তু আমরা এক্সপেক্টেড প্রাইস বলে কোনো কিছু নেই, আমরা যেটা ভাড়া দিই এটাই হচ্ছে অ্যাকচুয়াল ভাড়া। তো আসলে লতে যাই বলুক না কেন, আমরা অ্যানুয়াল ভ্যালু আমরা ক্যালকুলেশন করব যে লয়েতে যদি ডেফিনেশন আসে আমরা ডেফিনেশনটা এভাবে দেব যে এক্সপেক্টেড প্রাইস and where expected price is exceed, the exceed value will be the annual rent. এবার আসো বাস্তবে আসলে এরকম হয় না। বাস্তবতাটা হলো যে আমি একটা বাড়ি ভাড়া দেব, বাড়ি ভাড়া দিয়ে অ্যাকচুয়াল যেই রেন্টটা পাবো সেই রেন্টটা যদি মান্থলি রেন্ট যদি 25,000 টাকার উপরে হয় সেটা ব্যাংকে যাবে, আদারওয়াইজ ক্যাশও রিসিভ করা যাবে। বাট 25,000 টাকার উপরে রেন্ট ব্যাংকে যাবে, ব্যাংকে 1 বছরে যে অ্যামাউন্টটা যাবে সেটা হবে আমার অ্যানুয়াল ভ্যালু। স্যার 25,000-এর নিচে হলে? ক্যাশেও রিসিভ করা যেতে পারে, ব্যাংকে গেলে কোনো অসুবিধা নেই, বাট ক্যাশেও রিসিভ করা যায়। 25,000 টাকার নিচে হলে সেটা ক্যাশেও রিসিভ করা যায়, কোনো অসুবিধা না। ব্যাংক হলে সবচেয়ে সেফেস্ট, সবচেয়ে সিকিউর এবং রিস্ক নাই, ডিসিটি এটা নিয়ে অন্য কোনো ঝামেলা করবে না। ওকে।
ক্লিয়ার? আসো এরপরে আসো, এটা অলমোস্ট আমরা শেষ করে ফেলেছি। এখানে এখানে আর একটা ডেফিনেশন আছে ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখি সেটা। এখানে আর কমপ্লিকেটেড ডেফিনেশন গুলো নেই। কমপ্লিকেটেড ডেফিনেশন গুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন, এছাড়াও তোমরা না, এখানে কমপ্লিকেটেড গুলো আর নেই। এরপর এখন আসো, এখানে স্টাডি প্রসেসটা কি হবে। এটা তোমরা একটু কষ্ট করে একটু পড়ার চেষ্টা করো। একটা একটা করে যখন পড়বে, কিভাবে পড়বে আমি বলে দিচ্ছি। একটা একটা করে যখন পড়বে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে, যাতে করে যে কোনো প্রশ্ন যেভাবে আসুক না কেন এটা আনসার করতে পারবা। প্লাস যখনই আমরা ট্যাক্সের লটা পড়ব সেখানে কিন্তু আমাদের এই ডেফিনেশন গুলো লাগবে। এটা না বুঝলে আমরা ভিতরের এক্সপ্লেনেশনটা আমরা বুঝবো না। তাহলে আমাদের এখানে স্টাডি প্রসেস হবে, আমরা প্রত্যেকটা ডেফিনেশন পড়ব, প্রত্যেকটা ডেফিনেশন পড়ব যাতে করে এই ডেফিনেশনের কোনো প্রশ্ন আসলে যেন আমরা আনসার করতে পারি। প্লাস এটা না বুঝলে আমরা কিন্তু কি করতে পারবো না, আমাদের লটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তার ল বোঝার জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে, আমাকে কিন্তু এই ডেফিনেশন গুলো ভালো করে পড়তে হবে। ওকে, এবারে আসো আমরা বাকি যেগুলো রাফ আইডিয়া আছে সেগুলো তোমরা পড়ে নিও। আমরা এখন চলে যাব সেকশন 29-এ। সেকশন 29 very very important, very very important. সেকশন 29-এর কম্পিটিশন অফ টোটাল ইনকাম। আমরা ইনকামের ডেফিনেশন পড়েছি, ইনকাম কি আমরা বুঝলাম। এখন সেই ইনকামটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, হাউ টু ক্যালকুলেট টোটাল ইনকাম। টোটাল ইনকাম বলতে আমরা কি বুঝি, আমার যে সমস্ত রিসিপ্ট হবে, আমার যে সমস্ত প্রফিট হবে, গেইন হবে, সেটা একজন পার্সনের সারা বছরের 12 মাসে যে পরিমাণ ইনকাম আসবে সেটা হবে টোটাল ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে হাউ ইট উইল বি ক্যালকুলেটেড। ইনকাম হাউ ইট উইল বি ক্যালকুলেটেড, এই চ্যাপ্টারে আমরা জানবো যে আমাদের ইনকামটা কিভাবে ক্যালকুলেশন করা হবে সেটা আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। তো এই ক্ষেত্রে ল বলতেছে, ল ইজ স্টেটিং দ্যাট ইনকাম উইল বি divided under 7 heads. তাহলে ইনকামটা কত রকম আছে, how many types of incomes? 7 types of income we have as per law, as per Income Tax Act. তোমাকে 7টা ইনকামের কথা জানতে হবে। তাহলে ইনকামের নেচার কয়টা আছে, 7টা। যত রকমের ইনকাম হবে সেগুলাকে 7 ভাগে ভাগ করেছে। কে ভাগ করেছে? ইনকাম ট্যাক্স অথরিটি। সেটা কোথায় আছে, কত নম্বর সেকশনে আছে? দ্যাট আর এক্সপ্লেইন ইন সেকশন 30। 30 ভিতর কি বলা আছে দেখো, হেডস অফ ইনকাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, রেন্ট, এগ্রিকালচার, বিজনেস, ক্যাপিটাল গেইন, ফিনান্সিয়াল অ্যাসেটস, আদার সোর্সেস। তাহলে
What types of income we have? এই কথা বলো। স্যার 7 টাইপের। স্যার ইনকাম have- ফ্রম লেবার কি কোনটা হবে? সেটা তো প্রশ্ন পরে করো, আগে জানো যে what types of income we have 7 income head, we have 7 income, সেই ইনকাম ভিতরে এগুলো আগে মুখস্থ করো। এমপ্লয়মেন্ট, রেন্ট, এগ্রিকালচার, হ্যাঁ বিজনেস, ক্যাপিটাল গেইন, gains, ফিনান্সিয়াল অ্যাসেট, আদার্স। এটা আমরা আগে প্রথমে 7টা জানি, তারপরে আমরা প্রশ্ন করব যে এই ইনকামটা কোথায় যাবে। ওকে, তাহলে আমাদের ইনকাম হেড কয়টা? We have 7 income head. Under which section it is explained? ছেলেরা কথা বলো না কেন? sir, section 30. সেকশন 30 30 রাইট, ইয়েস। এগুলা অবজেক্টিভ শর্ট প্রশ্ন আসতে পারে, এটা তোমার যাবে। এরপরে সেখানে ভিতরে হাউ মেনি ইনকামস হেড উই হ্যাভ? 7, 9, 12, 7, sir. 7। তাহলে এগুলা এটা একটু, আমি যে তোমাদেরকে কিভাবে অবজেক্টিভ প্রশ্ন হতে পারে একটা নমুনাটা বললাম, বিভিন্ন রকমের হতে পারে, এটাই হচ্ছে। এরপরে আরো এমনও আসতে পারে, আন্ডার হুইচ সেকশন কম্পিটিশন অফ টোটাল ইনকাম ইজ স্টেটেড? সেকশন 29, 39, 31। হুইচ সেকশন ইজ কারেক্ট? 29। তো তাহলে যদি কেউ প্রশ্ন করো স্যার সেকশন গুলা কি মনে রাখবো কিনা? অবশ্যই, অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে সেকশন আছে 200, কেমনে মনে রাখবো? কিভাবে মনে রাখবো? সেটা এগেইন এন্ড এগেইন পড়তে হবে। পড়তে পড়তে এক সময় কিন্তু কি হয়ে যাবে? Sir, মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, কিছু মনে করো না, আমি একটা এক্সাম্পল দিই। যদি তোমার চেষ্টা থাকে, এখানে যারা মুসলিম আছো অথবা নন মুসলিম আছো, যারা আছে এ ধর্মে যারা এক্সপার্ট, বাচ্চা বাচ্চা ছেলে মনে করো 20 বছরের ভিতরে ওরা কোরআন শরীফ পুরাটা মুখস্থ করে ফেলে। এম আই কারেক্ট? ইয়েস স্যার। জি স্যার। কারেক্ট। সেখানে কত পারা আছে? 30 পারা। ওকে, 30 পারা। তো কোরআন শরীফের কোরআন শরীফের এরিয়াটা মনে করো বিশাল, অনেক বড় এবং অনেক কমপ্লিকেটেড। এটা এটা আসলে সবাই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিয়েছে, অ্যাপ্রুভ করেছে, ওরাই শুধু মুখস্থ করতে পারবে, কিন্তু কোটি কোটি লোক ইচ্ছা করলে, হাজার হাজার লোক ইচ্ছা করলে এটা মুখস্থ করতে পারবে না। আর এটা এত বেশি কমপ্লিকেটেড, এত বেশি জটিল, এটা মনে করো 30, 40, 50 লাইন পড়লে মাথা ব্রেন গরম হয়ে যায়। বুঝেছো? আমি এখন অনেক চেষ্টা করি 10টা লাইন মুখস্থ করার জন্য, কিন্তু পারি না। কারণ আসলে এটা ওই যে কমপ্লিকেটেড, এবং এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অ্যালাউ না করলে তুমি মুখস্থ করতে পারবে না। কিন্তু আমি ছোটকালে বা যখন মুখস্থ করেছি মাশাআল্লাহ, এখন মুখস্থ আছে, এটা বিন্দুমাত্র হেরফের হয় নাই। বাট এখন নতুন করে পড়তে গেলে আসলে অনেক কমপ্লিট হয়। এখন আল্লাহ তাআলা অ্যাপ্রুভ যাদেরকে করেছে, আমাদের ব্রেন এমন একটা জিনিস, আমরা চেষ্টা করলে কিন্তু অনেক কিছু পারবো, না পারলে নাই, আর চেষ্টা করো। এখন মনে করো এখানে কথার কথা তোমাকে 200-250 সেকশন মুখস্থ করতে হবে এই ইনকাম ট্যাক্স জন্য। তোমার পক্ষে যদি 250 সেকশন মুখস্থ করতে 50টা করো, 20টা করো, 30টা করো, তোমার পক্ষে যতটুকু সম্ভব সেটা করো। বাট তোমার টার্গেট হবে 250। তো 250 না পারলে তুমি 200 করো, 100 করো, 150 করো, সেটা তোমার ক্যাপাসিটি অনুযায়ী করবে। আর তোমার ক্যাপাসিটি অনুযায়ী যে যত বেশি পড়তে পারবে, যত বেশি মনে রাখবে, সে বেশি নাম্বার পাবে। এটাই তো বাস্তব, তাই না? জি স্যার। যে 100টা প্রশ্নর উত্তর শিখতে পারবে, আর যে 52টার ভিতরে পার্থক্য তো অটোমেটিক হবে। তুমি
কেউ কষ্ট করে 100টা পড়লো আর কেউ কষ্ট করে 50টা পড়লো, তাইলে কি নাম্বার পাবে, সে সমান নাম্বার পাবে? নো স্যার। আচ্ছা আসো, এবার আসো আরেকটা এক্সাম্পল, এই প্রসঙ্গে আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি যখন সিএ পড়তাম, আমার এক সিনিয়র ভাই আছে, আমি তার কাছে অ্যাডভাইসের জন্য গেলাম। যাওয়ার পরে সে আমাকে বলে যে আমি তোমাকে আমার নোট দিতে পারি, বিশেষ করে ল এর জন্য। লটা তো আমি মুখস্থ করতে পারতাম না, আমাকে ম্যাথ এগুলা যা আছে, লটা আমি পড়তাম, আমি ভয় করতাম যে লকে, সে ওই সময় আমাদের কিন্তু 5 রকমের ল ছিল, তোমরা তো এখন একটা ল পড়ো, ওই সময় উই হ্যাড 5 টাইপস অফ ল। কোম্পানি অ্যাক্ট ছিল, ফিনান্সিয়াল অ্যাক্ট ছিল, পার্টনারশিপ অ্যাক্ট ছিল, এরকম মিলে 5 ধরনের ল ছিল নিয়ে 100 নাম্বারের। এক একটা ল ভেরি মাচ কমপ্লিকেটেড। তখন আমি তাকে বললাম যে ভাই কিভাবে পড়বো এই লটা? তখন উনি আমাকে বলে যে একটা সাদা কাগজ নাও, কলম নাও। নিলাম, বলে যে এখানে লেখো যে আমি যে ইনস্ট্রাকশন দেবো সেই ইনস্ট্রাকশন তুমি মেনে নিবা। কে বলেছে এটা? ওই বড় ভাই স্যার, আপনার বড় ভাই। বড় ভাই, সিনিয়র ভাই। তোমরা কি আজকে মানো? তোমরা কি আজকে মানো? তোমরা মা বাবার কথা মানো না, শিক্ষকের কথা মানো না, সিনিয়র ভাইদের কথা মানো না, তোমরা একটা পিকুলিয়ার জাতি। এটা হচ্ছে বাস্তব। তো তাহলে তোমরা ঠিক মতো ক্লাস করো না, তো তাহলে তোমাদের নৈতিকতা ঠিক নাই, তাহলে তোমরা কিভাবে পাস করবা? তখন ওই সিনিয়র ভাই আমাকে বলে তুমি সাদা কাগজে লেখো। লিখলাম যে আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেভাবে মেনে নিব। ওকে ফাইন। তারপর 2 নম্বর হলো যে আমি তোমাকে যে নোটগুলা দেব সেই নোটগুলো তুমি ফটোকপি করে আমাকে ফেরত দিবা। দিলাম। তো তারপরে বললো যে এখানে নিয়ার টু 700 কোশ্চেনস আছে। কত কোশ্চেন? 700 700। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, 700 কোশ্চেনস এন্ড আনসার আছে। এখানে ক্লাস চলতেছে, তোমরা মোবাইলকে মিউট করো, এই কমন সেন্স তোমাদের নাই। কমন সেন্স এক্সপান্ড করো। 700 মার্কস। আমি তখন সমস্ত শরীর কাঁপা শুরু হয়েছে, ভাই 700 নাম্বার কিভাবে মুখস্থ করব? উনি খুবই স্ট্রং, ওনার অত সময় নেই। উনি তখন আমার এটাকে লিখিত নিয়ে বলে যে যাও এটা 1 সপ্তাহের ভিতরে আমাকে ফেরত দিবা। তখন উনি ফাঁস করে ফেলছে। তখন উনি আমাকে বিশাল এক ফাইল ধরা দিল যেখানে 700 কোশ্চেন আনসার আছে, ওনার নিজের হাতের লেখা, উনি নিজে নোট করেছে, এবং এটা ফটোকপি করে আমাকে ফেরত দিবা। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং 5টা ল এর নিয়ার টু 700 কোশ্চেন এন্ড আনসার। তো ওনার কাছ থেকে শিখেছি, যদিও এটা আমি আমার ইন্টারমিডিয়েটে এবং ডিগ্রিতে এবং মেট্রিকে থাকতে আমি পড়তাম, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি সবসময় স্টাডি করেছি। আই নেভার এভার টুক এনি রিস্ক। সিলেবাসে যত চ্যাপ্টার ছিল প্রত্যেকটা চ্যাপ্টারের A to Z পর্যন্ত আমি খেয়ে ফেলেছি। আমার ফ্রম মাই বয়হুড, আমি যখন মেট্রিক পরীক্ষা দিচ্ছি আমি তখন থেকে আমার এই পলিসিটা আমি ফলো করতাম। এরপরে এসএসসিতে, এসএসসি এবং গ্রাজুয়েশনেও আমি সেম ফর্মুলা ইউজ করেছি 100%। এবং সিএতে পড়ার সময় আমাদের একটু কষ্ট হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়ে কোশ্চেন তৈরি করতে, বাট ওই সিনিয়র ভাই যখন ফ্রেশারটা দিল তখন থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা প্রশ্ন তৈরি করেছি নিজে নিজে এবং আনসারটা নিজে নিজে লিখে নিয়েছি। এরপরে আমার এটা ওনাকে যেহেতু ভয় পেতাম যেহেতু উনি একই ফার্মের, যদি ওনার কথা না শুনে উনি প্রচন্ড শাস্তি দিতেন। হ্যাঁ, ফার্মে অসমস্যা উনি মাফ করতেন না। তো এখন আমি আরো ওনার আন্ডারে আমি অডিট করি, তো সেই 700 নাম্বার আমাকে গিলতে হয়েছে এবং আমার 3 মাস লেগেছে। 3 মাস পরে আমি পরীক্ষা দিয়েছি এবং প্রথমবার আমি লটা পাস করে ফেলছি, আলহামদুলিল্লাহ। তখন আমাদেরকে সিএ ইন্টারমিডিয়েট 700 মার্কস একাত্রে পাস করতে হতো, একটা ফেল করলে ফেল। I am talking about 89 to 1993. My course period was 1989 and 1990. তোমাদের তখন কারো জন্ম হয় নাই। ওকে, তো
তোমরা তো সবকিছু রেডি পেতে চাও। একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে মা খাওয়াই দে, আর তুমি ইউনিভার্সিটির পর তোমাকে তোমার মা খাওয়াই দে, তো সেটা হলে হবে না, আদরের পুতুল হলে হবে না। এখানে হতে হবে সম্পূর্ণ কঠিন মানুষ হতে হবে, যেটা আমি প্রথম ক্লাসে বলেছি যে সিএ পড়তে হলে তোমার কি করতে হবে। তো তোমরা ঠিক মতো ক্লাসগুলা করো না, তোমাদের এই যে ফিউচার জেনারেশন নিয়ে আমি নিজে আসলে আপসেট। তোমরা 1 নাম্বার তোমরা সিরিয়াস না, 2 নাম্বার তোমরা কষ্ট করতে চাও না, 3 নম্বর তোমরা রেডি খেতে চাও, 4 নম্বর তোমরা হার্ড লেবরিয়াস না, 5 নম্বর তোমরা কাউকে মানো না। এবং এটা হচ্ছে বাস্তবতা। পৃথিবীতে একজনকে মানতে হবে, কিভাবে মানতে হবে বলতো? বাই দ্য ল, বাই দ্য ল, বাই ডিসিপ্লিন। এটার কি কখনো হিস্ট্রি পড়েছো? ল কাকে বলে? ডিসিপ্লিন কাকে বলে? তোমরা কি জানো যে এই এই একটা এই এই যে এই যে ল এবং ডিসিপ্লিন, আর্মিদের যে ল আছে সেখানে লটাকে কেউ নো বলার কারো ক্ষমতা আছে কিনা? আছে কিনা বলো, এই কথা বলো আমার সাথে, আছে? জি না স্যার। নাই। না স্যার। জাহাঙ্গীর গেট চিনো? ঢাকা শহরে যারা থাকো জাহাঙ্গীর গেট চিনো? জি স্যার, জি স্যার। চিনি। কোথায়? এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটু সামনে হাতের ডাইনে। আচ্ছা, তো জাহাঙ্গীর গেটের ভিতরে কি আর বাইরে কি? অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি জাহাঙ্গীর গেটের ভিতরে ডিসিপ্লিন, ভিতরের জীবনযাপন আর বাইরের জীবনযাপন কি রকম বলতো? পুরাই ভিন্ন। ভিন্ন। প্রথম হলো যে জাহাঙ্গীর গেটের ভিতরে ঠান্ডা, গাছগাছালি হাজার হাজার লক্ষ লক্ষ গাছগাছালি, কিন্তু ঠান্ডা। বাইরে কি গরমের জন্য তুমি সরি কিছু মনে করো না, কাপড় চোপড় গায়ে রাখতে পারবে না। কেন? কারণটা কি? কি কারণ? নাম্বার 1, সেখানে ল আছে আর এখানে ল নাই। সেখানে নিয়ম আছে, এখানে নিয়ম নাই। সেখানে নিয়ম পালন করা হয়, এখানে নিয়ম পালন করা হয় না। সেখানকার মানুষগুলো ল এর প্রতি, ডিসিপ্লিনের প্রতি, আদব কায়দার প্রতি ওবিডিয়েন্ট, আমরা এখানে ওবিডিয়েন্ট না। আরো অনেকগুলো কারণ আছে। সেখানে রাস্তার উপর এক ফোঁটা ধুলাবালি না, এখানে ধুলাবালিতে ভিন্ন। কারণ ধুলাবালিতে আমরাই করি, আমরা তো রাস্তার উপরে পায়খানা প্রস্রাব যা আছে সমস্ত কিছু করে থুতু ফেলি, সবকিছু আমরাই করি। তো সেখানে তো মানুষ বাস করে, তারা করে না কেন? বিকজ অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এবং তোমার নৈতিকতা বলো, যাই কিছু বলো, এবং ডিসিপ্লিনের অভাব, আইনের সুশাসনের অভাব, আইনের ইমপ্লিমেন্টেশনটা নাই বলে আজকে আমাদের এই করুণ অবস্থা। তাইলে আমরা কি বলতেছিলাম, কি প্রসঙ্গে বলতেছিলাম, এগুলো কি প্রসঙ্গে বলতেছিলাম বলতো? কোন লয়ের রেফারেন্স দিতে গিয়ে এটা বলেছিলাম? স্টাডি প্রসেসটা। আজকে দেখো তোমরা সিএ পড়ো, এক একটা সেকশনে সিএ পড়ো মনে করো 1000, 1500, 2000, কিন্তু একজনও ফাঁস করতে পারো না। কেন ফাঁস করতে পারো না? কারণ তোমরা তো এখানে ফাঁস করার জন্য আসো নাই, ওইরকম সিরিয়াস তোমরা না। তো যদি সিরিয়াস হতে তাহলে ঠিকই ফাঁস করতে পারতে। কারণ আমি তো 2000 সাল থেকে ক্লাস নিয়ে দেখি তোমাদের ভিতরে এই জিনিসগুলো বড়ই অভাব। তোমাদেরকে কোনোভাবে আমরা কিন্তু কনভিন্স করতে পারতেছি না। যত রকমের যত কথা বলি, দেখা যাচ্ছে আগামী ক্লাসে হয়তো 10 জন প্রেজেন্ট থেকে বাকি সবগুলো আউট হয়ে গেছে। কারণ তোমরা তো এখানে পড়াশোনা করার জন্য আসো নাই, কিছু মনে করো না। তোমরা আসছো অন্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে, কি উদ্দেশ্য তোমরা নিজেরাই জানো না। তো সুতরাং আমি এই কথাগুলো, নেগেটিভ কথাগুলো এই জন্য বলেছি, তোমাদের ভিতরে সেন্স গুলো কিন্তু খুবই কম, সেন্স গুলো কাজ করে কম। তো এগুলা বাড়াও, কারণ এটা এমন একটা প্রফেশন, এখানে কষ্ট করতে হবে। শুধু এই প্রফেশন না, ডাক্তারি পড়তে গেলে ডেইলি 15 থেকে 16 ঘন্টা পড়তে হয়। জিজ্ঞাসা করো কাউকে, তো একজন ডাক্তার, একটা ইন্টারমিডিয়েট পাস ছেলে বা মেয়ে যদি কি ডেইলি 15-16 ঘন্টা স্টাডি করে, তুমি কেন করবা না? তুমি কেন 5 ঘন্টা স্টাডি করবা না? এটা নিজেকে কম্পেয়ার করো। যে লোক 700 নম্বর প্রশ্ন মুখস্থ করতে পারবে, আমি কেন পারবো না? ইট ওয়াজ মাই চ্যালেঞ্জ। যদি এক্স ব্রাদার যদি 700 নম্বর নিজে নোট তৈরি করেছে, আরো সবচেয়ে আশ্চর্য হলো যে উনি নিজের হাতের লেখা নিজেই এই নোটগুলো তৈরি করেছে।
তাহলে সে যদি 700 নাম্বার নোট তৈরি করতে পারে, আমি অথর্ব গর্দব আমি যদি নাকি এখানে না পালে, তাহলে আমি এই প্রফেশনে কেন আসলাম? আমি কি কারণে? আমি তো এটার যোগ্য না। তাহলে আমি অন্য প্রফেশনে করি, কত কিছু আছে, হাল চাষ আছে, গরু চাষ আছে, মুরগি চাষ আছে, অনেক কিছু আছে, সেটা আমি করবো। এখানে আমি কেন আসবো? এই প্রফেশনকে কলঙ্কিত করার জন্য আমি কেন আসবো? বুঝাতে পেরেছি? আমি তখন আমাকে নিজেকে কম্পেয়ার করছি এভাবে যে উনি যদি পারে আমি কেন পারবো না? এই চ্যালেঞ্জ